সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার পেছনে এই যে হিমালয়ের সমান বিশাল পাহাড়টি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানিয়ে দেই এই পাহাড়টি সেই হিমালয়ের বালি কিংবা পাথর দিয়ে তৈরি না। এই পাহাড়টি ঢাকা শহরের ময়লা আর আবর্জনা দিয়ে তৈরি। যে আবর্জনাগুলা আপনি আমি প্রতিদিন রাস্তায় ফেলে দেই, ডাস্টবিনে ফেলে দেই, সেগুলো এখানে এসে জমা হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা খুব কাছ থেকে দেখতে পেয়েছি এখানে যে বর্জ্য ফেলা হয়েছে এর শতকরা 85% হচ্ছে পলিথিন। এই পলিথিন যেটি কিনা পরিবেশের জন্য ক্ষতিকর, মানুষের জীবনের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিভিন্ন সময় আইন করে সরকার এই পলিথিন নিষিদ্ধ করেছে পলিথিনের উৎপাদন, বিপণন, বিক্রয় ইত্যাদি। কিন্তু তারপরও নানা অজুহাতে দিনের পর দিন আমরা ব্যবহার করছি পলিথিন, অমান্য করছি আইনের বিভিন্ন ধারা। দর্শক মণ্ডলী, আমরাই আইন করি, আবার আমরাই আইন ভাঙি। কথা হচ্ছে এই খেলার শেষ কোথায় কিংবা এর সমাধান কি? দর্শক মণ্ডলী, এর সমাধান খোঁজার জন্য আজ আমরা বেরিয়েছি রাজপথে। চলুন এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পলিথিন বাংলাদেশ তথা ঢাকা শহরের মানুষদের প্রতিদিনকার জীবনের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে পলিথিনের ব্যাগ। হালকা, স্বচ্ছ, কম দাম ও সহজলভ্য হওয়ায় এটি দৈনন্দিন জীবনে এক অপরিহার্য বস্তুতে পরিণত হয়েছে। অথচ মানুষ ও পরিবেশের জন্য এমন ক্ষতিকর বস্তু আর হতেই পারে না। পলিথিন তৈরি করতে 17 ধরনের রাসায়নিক কেমিক্যাল দরকার পড়ে, যার 12টি মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। পলিথিন ক্ষতিকর সেটা আমরা সবাই জানি, কিন্তু মানি না। পরিবেশবিদ ও ডাক্তাররা বারবার বলার পরেও আমরা কোনোভাবেই এখান থেকে বের হতে পারছি না। এ সমস্যার সমাধানে আজ থেকে 22 বছর আগে সরকার একটি কঠোর আইন করেছিল, যার নাম পরিবেশ সংরক্ষণ আইন 2002। এই আইনের 5 ও 6 ধারায় বলা হয়েছে বাংলাদেশে যে কোনো ধরনের পলিথিন উৎপাদন, বিপণন, আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন ভঙ্গ করলে 10 বছরের জেল কিংবা 10 লাখ টাকা জরিমানা করা হতে পারে। পরিবেশ বিপর্যয়ের জন্য অন্যান্য যে বিষয়গুলো আছে ওগুলো সমাজে ব্যাপকভাবে ছড়ানো ছিটানো নেই, কিন্তু পলিথিনটা সমাজে সর্বস্তরে এমনভাবে ছড়ানো ছিটানো যে পরিবেশ বিপর্যয়ের জন্য পলিথিনটা একটা অন্যতম প্রধান একটা উপাদান। মূল যে আইন 1995 সালের যে পরিবেশ সংরক্ষণের কয় ধারায় যে পলিথিনের নিষিদ্ধের কথা বলা হয়েছে, এর সাজা বলা হয়েছে 15 ধারায়। সেখানে সাজাটা কম ছিল, 2 বছরের সাজা ছিল, কিন্তু সেটাকে অ্যামেন্ডমেন্ট করে 2002 সালে সাজাটা 10 বছর করা হয়েছে। যে ক্ষতিকর পলিথিন এবং বিষাক্ত যে পলিথিন এটাকে উৎপাদন করাকে একটা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। আইনের বইয়ের পাতাই আছে। কে মানে এই আইন, আর কোথায় বা এই আইনের প্রয়োগ? এই আইনের একটি যথাযথ প্রয়োগের উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। চলতি নভেম্বর থেকে পলিথিন পুরোপুরি বন্ধ করার নির্দেশ দিয়েছেন হুঁশিয়ারি। সব দেশ প্লাস্টিক একটা করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক একবার ব্যবহার করে ফেলে দিয়ে বন্ধ করবে, আর আমি শুধু শুনে যাব এটা করলে নাকি বাংলাদেশের অর্থনীতি ধসে পড়বে। তা তো হয় না। অন্য দেশের ব্যবসায়ীরা তো বলে না যে তাদের অর্থনীতি ধসে পড়বে। আমার দেশের ব্যবসায়ীদের অর্থনীতি খালি ধসে পড়ে কেন? যদি আমি বলি প্লাস্টিকের স্ট্র ব্যবহার করেন না, তাহলে কি হবে? জনজীবন কেন বিপর্যস্ত হবে? যদি আমি বলি প্লাস্টিকের কাঁটা চামচ ব্যবহার করেন না, জনজীবন কেন বিপর্যস্ত হবে? আর আমি তো আজকেই না বলছি না, আমি কথা শুনে ব্যবস্থা বুঝে বলবো। হ্যাঁ, এই মুহূর্তের কাজটা হচ্ছে শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগ। এখন দেখেন, সুপার শপগুলোতে আমরা কিন্তু একটা ইনফর্মাল মনিটরিং চালু রেখেছি। আপনার যদি 1 লক্ষ পলিথিন শপিং ব্যাগ লাগতো, 1 লক্ষ পাটের ব্যাগ আপনার লাগবে না, কারণ পাটের ব্যাগ তো আপনি ফেলে দেবেন না। কাজে ব্যাগ লাগার পরিমাণ আপনার কমে আসবে। আপনাদের কি সমস্যা আছে, এটা বসবেন মন্ত্রণালয়ের সাথে, সরবরাহকারীর সাথে। সেইটা না বসে খালি মাঝখানে একটা কাউকে খুঁজে পেতে চান যে আপনাদের সকল সমস্যার সমাধান করে দেবে। তাহলে জিনিসপত্রের দাম যখন বাড়ে তখন তো এই কাজটা করেন না, তখন তো আরামসে জিনিসের দাম বাড়িয়ে দেন।
তখন ক্রেতা কিনতে পারলো কি না পারলো সেটা তো মাথায় রাখেন না, শুধু পাটের কথা বললে সেই কথা নিয়ে চলে আসেন কেন আগে? আর পাটের কোন ডিজাইনের ব্যাগটা নেবেন সেটাও গুরুত্বপূর্ণ। একটা জিনিস যেটা আপনারা ফ্রি দেবেন ওটার উপরে আপনারা দাম রাখবেন কেন? সেটার উপর দাম রেখে মানুষের অভ্যস্ততা করতে তো আপনাকে বলা হয়নি। আপনি দিয়ে বলবেন আগামীবার যখন বাজার করতে আসবেন তখন এই ব্যাগটা সাথে নিয়ে আসবেন, তা না বলে আপনি দাম রাখছেন কেন? আপনি যদি চান যে আপনার ছেলে মেয়ে নাতি পুতি ওই মাইক্রোপ্লাস্টিক খাক, ব্রেইনের মধ্যে মাইক্রোপ্লাস্টিক, রক্তের মধ্যে মাইক্রোপ্লাস্টিক, কিডনির মধ্যে মাইক্রোপ্লাস্টিক, প্লাসেন্টার মধ্যে মাইক্রোপ্লাস্টিক, মায়ের দুধে মাইক্রোপ্লাস্টিক, বাংলাদেশের লবণে, চিনিতে, মাছে মাইক্রোপ্লাস্টিক, তাহলে আপনাদের ব্যবসা আপনারা কন্টিনিউ করেন, আমরা কিছু বলবো না। সেটা যদি না চান তাহলে আপনাদেরকে সরে আসতে হবে, এবং সরে আসতে হবে ওই প্রত্যয় থেকে যে আমরা মানুষকে এরকম ঝুঁকিপূর্ণ জিনিস দেব না। মাননীয় উপদেষ্টার এই বক্তব্যের বাস্তবায়ন দেখতে আমরা গিয়েছিলাম মাঠ পর্যায়ে। এটি মোহাম্মদপুর কৃষি মার্কেট। এখানে এসে আমরা পলিথিন যে নিষিদ্ধ হয়েছে এমন কোনো আলামত দেখতে পাইনি। অহরহ বাজার করে নিয়ে যাচ্ছে পলিথিনের ব্যাগে। প্রশ্ন করলে রয়েছে নানা অজুহাত, কেউ কেউ উল্টো প্রশ্ন ছুড়েছে আমাদের দিকে। কোনো পলিথিন ব্যবহার করছেন? পলিথিন ব্যবহার করতেছি, ঠিক আছে। কেন করছেন? পলিথিনের বিকল্প কিছু দেন, তা আমাদের ব্যবহার করবো না। ব্যাগে একটা কেনা পরে 7 টাকা, আটা পিছা লাভ হবো 2 টাকা, তাহলে কী দিব? ঠোঙ্গা ব্যবহার করি, ঠোঙ্গা নেন, ঠোঙ্গায় কাস্টমার মাল দিলে সিলেসিলি করে। কারণ কি? ঠোঙ্গা একটা কেনা পরে 8 টাকা, বাট আটটা আটা পিছা কয়টা লাভ করবো? বেটা আমার কত হলো এই জিনিসটা আপনি আমাকে দিছেন, এই জিনিসটার পক্ষে তো থাকবো, কিন্তু এই জিনিসটার পরিমাণ দাম কমায় জিনিস বেচার মতো জিনিস দিতে হইব। আপনি আমাকে পলিথিন না করছেন, আমরা পলিথিন বেচলাম না। কারখানা বন্ধ করেন, পলিথিন এমনি বন্ধ আছে অটোমেটিক। কোম্পানি থেকে মাল আসছে, ওরা দিচ্ছে পলিথিনে। তা আমরা তো পলিথিনে করিনি, ওখান থেকে আসছে, তা আমরা কি খালি রাখবো? খালি রাখলে তো কাজ। আমি বলছি যে কাগজের যে ব্যাগটা, এটা তো বৈধ, এটা বেশি চলে না এখন? কোনটা? এটা চলে, অনেকে নেয় অনেকে নেয় না, কারণ এটা ছিঁড়া যায় বা অনেক সময় ফাইটা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলোর দামও বেশি। পলির থেকে পলি একটা পরে আডা না, এগুলো একটা 1 টাকা 2 টাকা পরে। এটার যে মাংস, এটা তো আসলে ভিজে যায়। হ্যাঁ, ভেজা যায়, এর লিগে আমরা দিতে পারি না। তো এই কারণে আমরা কাগজের যে ব্যাগ আছে না কাপড়ের, ওইটা কিনি। ছোটোটা কিনি 170 টাকা, বড়োটা কিনি 120-200 টাকা। খরচ বেড়ে যাচ্ছে। খরচ আমাদের বেড়ে যাচ্ছে, আর সব থেকে বড় কথা আমাদের বেচা কিনি না। পলি 250 গ্রামের দাম 30 টাকা, বর্তমানে এটা 50 পিস 130 টাকা। এটাতে কি কাজ হচ্ছে? মাছ এটাতে রক্ত পরে কাস্টমাররা এই করে অবজেকশন দেয় যে রক্ত পরে পানি পরে নিব কিভাবে। এবার সরকার তো ওই করছে, এটা তো আমার কিছু করার নাই, সরকারের আইন মানতেই হবে। এই আমাদের খরচটা বাইরে গেছে। দোকানদারের এই কথার সাথে আমরাও একমত। উৎপাদন বন্ধ করলে বাজারে আসবে না পলিথিন। সরকার তাই উদ্যোগ নিয়েছে পলিথিন বন্ধ করার, পলিথিন উৎপাদনের কারখানা বন্ধ করার। পুরান ঢাকায় যৌথ বাহিনীর সমন্বয়ে চালানো হয়েছে কারখানা বন্ধের অভিযান, কিন্তু সেখানেও রয়েছে সমস্যা। কয়েক লক্ষ মানুষ না খায় মরবে স্যার। আপনারা তো কইরা দিয়ে গেছেন বন্ধু, তারা বেতন দিব না স্যার, কিচ্ছু দিব না। এটা কর্মস্থলে দেন, তারপর আপনারা বন্ধ করতে পারতেন। আপনারা একটা আমার কথা শোনেন, এইটার পরবর্তীতে আগে একটা কিছু বানান, ওইটা বাজারে বের করেন, তারপরে এটা আপনি কোন জায়গায় দেখেন। আপনারা যে সরকারি আইনের লোক, আপনাদের বাসায় পলিথিন পাওয়া যায়। ইনপুট এত বছর কাল কি করছেন আপনারা? ইনপুট বন্ধ করলে, ইনপুট বন্ধ করলে তো হবে। আমাদের একবার বারবার রিসাইক্লিং করতে পারি, আর তাদের তো একবার একটা মাল ইউজ করে শেষ, ওয়ান টাইম মাল, সেটা হাতের টাকা রাখবে না। কতগুলো দোকান বেকার হয়ে যাবে, কতগুলো স্টাফ, এক 10টা 12টা স্টাফ আছে, ফ্যামিলি আছে, সব বাকি এত বাকি যাবে কোথায়? লেবাররা দিন আনে দিন খায়, এদিকে না হলে 50,000 লেবার জড়িত আছে, এরা কই যাইব? বর্তমানে বাংলাদেশে মোট পলিথিন কারখানা রয়েছে 3000, আর মোট শ্রমিক প্রায় 20 লাখ। অনেকের ধারণা এসব পলিথিন উৎপাদন কারখানা বন্ধ হলে বেকার হয়ে পড়বে প্রায় 20 লাখ মানুষ। এসব শ্রমিকরা তখন জড়িয়ে পড়বে নানা অপরাধে। আবার কেউ কেউ বলছে এটি নিছক একটি ভুল ধারণা। এই শ্রমিকরা তখনই বিকল্প ব্যাগ তৈরিতে কাজে যোগ দেবে, কারণ পলিথিন বন্ধের কোনো বিকল্প নেই। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমার সামনে যে ময়লা আবর্জনাগুলো দেখতে পাচ্ছেন, এর শতকরা 85 থেকে 90% কিন্তু হচ্ছে পলিথিন কিংবা প্লাস্টিক। আপনি বাসায় কিংবা বাইরে একটি চিপস খেয়ে খুব সহজেই
এই প্যাকেটটি আমরা এখানে ফেলে দেই। আপনি জেনে অবাক হবেন যে এই প্যাকেটটি কিংবা এই পলিথিনগুলো আগামী 100 বছরও পচন ধরবে না। সাধারণত কোনো বর্জ্য পদার্থ কিছুদিনের মধ্যেই পচে মাটির সাথে মিশে যায় এবং নতুন মাটি তৈরি হয়, কিন্তু একমাত্র এই পলিথিন, এই আপনার ফালানো বিভিন্ন প্যাকেট যা আগামী 100 বছরেও গলবে না। দর্শক, এই পলিথিন উৎপাদনে বিপিএ নামক এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, আর এই বিপিএর প্রভাবে মানবদেহে হরমোনের ভারসাম্য দেখা দিতে পারে। এছাড়াও প্রোস্টেট ক্যান্সার, যৌন সমস্যা, বন্ধ্যাত্ব, শ্বাসকষ্ট, হার্টের রোগ, শিশুদের বুদ্ধির বিকাশজনিত সমস্যা, এমনকি ব্রেস্ট ক্যান্সার ইত্যাদি হতে পারে বলে জানিয়েছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা। এটি একটি খাল, ঢাকা শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে। এই খালে পানির চেয়ে পলিথিনের সংখ্যা বেশি। নদীর সাথে সংযোগ থাকলেও নেই জোয়ার ভাটার চাপ। প্রতিটি বাঁকে বাঁকে এখানে নোংরা পানি থেমে আছে পলিথিনের আবর্জনার স্তূপে। দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর মোহাম্মদপুরের ঠিক মাঝখানে রামচন্দ্রপুর খাল নামে একটি খালের কাছে, কিন্তু এটি দেখে মনে হয় একটি নর্দমা কিংবা পচা ডোবা, যা পুরোটাই প্রায় পলিথিনে ভরা। দর্শক, এই খালের এক প্রান্ত গিয়ে মিশেছে তুরাগ নদীতে এবং সেখান থেকে বুড়িগঙ্গা নদীতে, কিন্তু পানির চলাচল না থাকায় মূলত সারা বছর ধরে এখানে থাকে এভাবে জলাবদ্ধতা। আপনারা দেখতে পাচ্ছেন যে পলিথিনের কারণে কিভাবে পানির প্রবাহ এখানে ব্যাহত হচ্ছে। মূলত পলিথিন এবং নর্দমাযুক্ত এই খালের কারণেই তৈরি হয় জলাবদ্ধতা, এবং ঝড় বৃষ্টির সময়ে পুরো এই এলাকার পানি চলাচল ব্যাহত হয়ে পুরো এই মোহাম্মদপুর এলাকা নিমজ্জিত হয়ে যায়। দর্শক মণ্ডলী, গত 25 বছরে যতবার আমরা পলিথিন বন্ধ করার উদ্যোগ নিয়েছি, আইন করেছি, ততই আমাদের মধ্যে বেড়েছে আইন ভাঙার প্রবণতা, অর্থাৎ আইনের তোয়াক্কা আমরা কেউ করি না, যার ফলে বিশ্ব সংস্থা তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন প্রতিটি মানুষে গড়ে প্রতি বছর 9 কেজির মতো পলিথিন ব্যবহার করে থাকে। 2 ঘন্টা যে বৃষ্টি হয়, খাল ভরে যায়, রাস্তা পানি এই পর্যন্ত পানি আয় পড়ে, পানি জমলে আর মানুষ যেতে পারে না। এই পরিষ্কার জন্য হয় এই আয়া পরিষ্কার মলা উঠিয়ে ঠেরাই দেয়, মলা উঠে শুয়ে দিব বলে না, উঠে ঠেরাই দেয়। আয়া বয়া বয়া দিন পাল্টো হলে আজিরা শ্রেষ্ঠ হলে 500-এর জন্য আজিরা শ্রেষ্ঠ হলে আমরা ভাই মলা পরিষ্কার তোলেন তোলেন এবার আমি ঠেরাই দিই। এমনি সময় আমরা 5 তলি তো এই জন্য ঠেরে দিই। আমরা বলবি আমি একদিন মলা উঠেছেন ভাই উঠে ছুঁয়ে দেন, বলে না উঠে ছুঁবো না, আমি ঠেরাই দিই, ঠেরাই আবার দেশে না বলে আবার বল ভাই মলা ফালাই আবার ফালাই, মানুষ উপরটা মলা ফালায়, আমরা মলা ফালাই তৈরি, আমরা মলা বিল দিয়ে দিই, মলা বিল দিয়ে মলা যা ফালাই হলে যা বলেন মলা পুটলি বানাই মানে উপরটা মলা ফালায়। ও বাবা এটা পরিষ্কার তো লাভ তো হয় না, আমি তো বাধা দিয়ে মলা বুয়া আছে না, আমি বুয়া আছে তো লইয়া এনে লাই ছালাই দেয়, আমি তো বাধা দিছে বুয়া এমনি আজ সারে মলা লইয়া এনে পানি তো ফেলাও, বেটাম তো বিল দে এর জন্য আমি দিয়ে দিচ্ছি তো আমি ফালাই দিচ্ছি, এর মানে আছে এটা আপনি বলেন না এটা আমার তো বাঁচাবো দণ্ড হয়ে যাবে এন টেনশন বুঝায়। মানবদেহ ও পরিবেশের জন্য এতটা ক্ষতিকর ও ভয়ঙ্কর এই পলিথিন আমাদের বর্জন করতে হবে এক্ষুনি, না কোনো অজুহাত চলবে না। পৃথিবীর বহু দেশ পলিথিন বর্জন করতে পারলে আমরা কেন পারবো না? একান্ত প্রয়োজনে আমাদের পলিথিনের বিকল্প তৈরি করতে হবে। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের বিকল্প কি হতে পারে তা নিয়ে গবেষণা করে রাজশাহীর উদ্যোক্তা ইফতেখারুল হক 2022 সালে একটি বিকল্প পরিবেশ বান্ধব পলিথিন উৎপাদন করেন, যার কাঁচামাল হিসাবে তিনি ব্যবহার করেন ভুট্টাকে। ভুট্টার দানার উপরের হলুদ আবরণ তুলে ফেলে সাদা অংশকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে তার সাথে চুনের মতো জৈব উপকরণ দিয়ে তিনি তৈরি করেন শতভাগ প্রকৃতি বান্ধব ও পচনশীল বায়োপলিব্যাগ। ব্যবহারের পর ফেলে দিলে তা 6 মাসের মধ্যে পুরোপুরি মাটিতে মিশে যাবে, যদিও তার এই ব্যাগ ব্যবহারে সরকারি অনুমোদন এখনও মেলেনি। স্টার্চের সাথে আমরা একটা গ্র্যানুলাস ইউজ করি, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটা আমরা সোজা বাংলা কথায় বলা যায় যে আমরা যে চুনটা খাই পানের সাথে সেটাকেই ক্যালসিয়াম কার্বনেট বলা হয়। এর ফলে কর্ন স্টার্চ এটা আমরা হরহামেশাই বাসায় খাচ্ছি, কিন্তু জানি না যে আসলে এটা কর্ন স্টার্চ। কর্নফ্লাওয়ার খাচ্ছি, কর্নফ্লাওয়ার এটা না, এটা হচ্ছে কর্ন স্টার্চ। আমাদের দেশে এইটার রিসেন্টলি এইটার প্রাইস কিছুটা ডাউন হয়েছে, র ম্যাটেরিয়ালের প্রাইস, তো আমাদের দেশেও হয়তো এটা ইন্ট্রোডিউস করা দরকার।
দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটা পলিথিন দেখাই। লক্ষ্য করে দেখুন, এটি একটি পলিথিন এবং এর পলিথিনের ব্যাগ, যার সব ধরনের আচরণ পলিথিনের মতো শব্দ হচ্ছে, হ্যাঁ, ভাঁজ করা যাচ্ছে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এটি কিন্তু পলিথিন না। পৃথিবীর অনেক উন্নত দেশে এ ধরনের ব্যাগ ব্যবহার করা হয়। এই ব্যাগটি দেখতে হুবহু পলিথিনের মতো। পলিথিনের যত ধরনের সুযোগ সুবিধা আছে সব কিন্তু এই ব্যাগটিতে আছে। কিন্তু এটির বিশেষ গুরুত্ব হচ্ছে যে এটি ঠিক 15 থেকে 21 দিনের মধ্যে, মানে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটি একেবারে মাটিতে মিশে যেতে সক্ষম। আপনারা জানেন যে গবেষণা দেখা গেছে আমরা বাংলাদেশে যে পলিথিনগুলো ব্যবহার করে থাকি সেটি 100 বছরেও মাটিতে পরিণত হয় না। কিন্তু উন্নত দেশে এমন একটি পলিথিন তারা বানিয়েছে যেটি 15 দিনের মধ্যে পুরোপুরি মাটিতে মিশে যেতে সক্ষম। আপনি যদি এই পলিথিনটি বাইরে ফেলে রাখেন তাহলে দেখবেন যে ঠিক 15 দিন পরে, মানে 2 সপ্তাহ পরে এটি কাগজের মতো কিংবা টিস্যু পেপারের মতো আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং এটি মাটিতে পড়লে সহজেই মাটির সাথে মিশে যেতে পারে। আমাদের দেশে যারা উদ্যোক্তা আছেন এবং যারা পরিবেশ নিয়ে ভাবেন তারা এমন একটি বায়োপলিথিনের চিন্তা করে দেখতে পারেন। এই খাল, এই ময়লা আবর্জনা দেখে সত্যি আফসোস হয়, আমরা মানুষ হব কবে? গত 20 বছরে প্রচারণা, আইন কোনো কিছু করেই এতটুকু থামানো যায়নি পলিথিনের দৌরাত্ম্য। আমরা আইন করি, আবার আমরাই আইন ভাঙি, জানি না এর শেষ কোথায়। দর্শক মণ্ডলী, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে পুরো ঢাকা শহর এবং সারা বাংলাদেশ থেকে পলিথিন নিধনের জন্য। তারা এ ব্যাপারে যথেষ্ট কঠোর হচ্ছে। আমরা ঢাকা শহরের বিভিন্ন আনাচে কানাচে পথে প্রান্তরে ঘুরেছি এবং দেখেছি এই সমস্যার সমাধান কোথায়। আমরা এই সমস্যার 2টি সমাধান পেয়েছি। প্রথমত হচ্ছে একদম গোড়া থেকে, মূল থেকে পলিথিন নির্মূল করা, অর্থাৎ পলিথিনের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে হবে, পলিথিনের কাঁচামাল আমদানি বন্ধ করে দিতে হবে। আর সবচেয়ে আরেকটি বড় সমাধান হচ্ছে আমাদের সচেতনতা। আমরা যদি নিজেদেরকে না বাঁচাই, আমরা যদি সচেতন না হই, তাহলে কে আমাদের সচেতন করবে আর কেই বা আমাদের বাঁচাবে? আমরা মনে করি যে নিজেদের সচেতনতার উপরে বড় কোনো সমাধান নেই। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক মণ্ডলী, আপনারাও চোখ কান খোলা রাখুন। আপনাদের যে কোনো সমস্যা চাইলে আমাদের মাধ্যমে তুলে ধরতে পারুন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে যাচ্ছি। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইমেইলেও যোগাযোগ করতে পারেন। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।